সবাইকে বন্ধুত্বের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আয়োজন বন্ধু তোমারই খোঁজে। ইভান সাইড আপনাদের সাথে আছে এবং দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রমনার বটমূলে। আর আমার পেছনে দাঁড়িয়ে থাকা এই বটবৃক্ষটি আমাদের সংস্কৃতির কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের প্রতিবাদ এবং অহংকারের স্বরূপ হিসেবে। আর আজকে যিনি আমাদের অতিথি হয়ে আমাদের সাথে কথা বলবেন, তার বন্ধুদের কথাগুলো জানাবেন, তিনিও আমাদের সংস্কৃতির একজন পুরোধা ব্যক্তিত্ব। আমাদের শুরুর দিকে তাদের হাত ধরেই আমরা এগিয়ে চলেছি এবং এখনও এগিয়ে যাচ্ছি। তেমনই একজন মানুষ, তিনি নাচের মানুষ, তিনি অভিনয়ের মানুষ। আজকের অতিথি আমাদের সবার প্রিয় মানুষ লায়লা হাসান। চলুন দর্শক আমন্ত্রণ জানাই আজকের অতিথিকে। কেমন আছেন? ভালো দিন, ভালো আছো? অনেক ভালো আছে, আপনাকে পেয়েই ভালো লাগছে এবং আপনাকে দেখলেই আসলে ভালো লাগে। আমাদের ধন্যবাদ আমাদের সুন্দর একটি মন্তব্যের জন্য। এমন একটি জায়গায় পেয়েছি রমনার বটমূলে, আমি অনেক আন্দোলনের পীঠস্থান এবং আমাদের জন্য ভীষণ ভালো লাগারও একটা জায়গা অবশ্যই। এবং আমি একটু জানতে চাই যে এখন এখানে এসে কেমন লাগে? বারবারই তো আসে, নানান সময়ে নানান অনুষ্ঠানের কারণে আসা হয়, কিন্তু আমরা একটু দর্শকদের জন্য সেই শুরুর সময়টা, এখানে আপনার প্রথম পারফরমেন্স কবে ছিল সেই সময়ের গল্পটা যদি একটু। এখানে আসলে ভালো লাগে, অনেক আন্দোলন, অনেক প্রতিবাদ, অনেক সাংস্কৃতিক আন্দোলন যেগুলো, এটা একটা পীঠস্থান। ওই 60 দশক থেকেই এখানে মোটামুটি আরম্ভ হয়েছে। তখন এতটা এরকম ছিল না, অন্যরকম ছিল এটা। তো সেইখানে ছায়ানট এবং অন্যান্য সংগঠন সবাই এখানে অনুষ্ঠান করেছে, আমিও করেছি এক সময়। বিশেষ করে ছায়ানটে পয়লা বৈশাখ তো মানে কোনো কথা নেই, ভাবাই যায় না, এবং একটা জাতীয় একটা উৎসব এটা। আমি একটা জিনিস একটু জানতে চাই, সেই যে আমরা পয়লা বৈশাখের কথা বলছিলাম এবং এখানেই কিন্তু ছায়ানটের কথা আমরা জানি, একইভাবে ছায়ানটের কথাও বলতে হবে যে আমাদের সংস্কৃতির সাথে খুব বেশি জড়িয়ে আছে। আর সেই প্রতিষ্ঠানের নাচের প্রথম শিক্ষক আপনি, এই বিষয়টা নিঃসন্দেহে গৌরবের, এবং এই বিষয়টা ভাবতে কেমন লাগে বা সেই সময়ের স্মৃতি? ভীষণই ভালো লাগে যে এমন একটা প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত হয়েছিলাম, এবং আমার এই প্রস্তাবটা দিয়েছিলেন আমার খুব প্রিয় ব্যক্তিত্ব সঞ্জিদা খাতুন অধ্যাপক। উনি আমাকে বলেছিলেন আমাদের মুক্তিযুদ্ধের পরে যে সময় আমরা স্বাধীন হলাম, তখন আমাকে উনি বললেন যে তুমি যদি ছায়ানটের নাচের বিভাগের দায়িত্বটা নাও তাহলে আমি ছায়ানটের এটা খুলবো। তখন আমি একটু অসুস্থ ছিলাম, মানে আমি মা হচ্ছিলাম ওই সময়টায়। তো আমি বললাম যে আপা আমি তখন পারবো না। আবার কয়েক মাস পরে আবার ফোন করছেন, এখন তো তুমি সুস্থ, কী করে জানি না, এখন তুমি ক্লাস লেগেই ছিল। হ্যাঁ, তারপরে যাই হোক আমি নিলাম কিছুদিন, বেশি দিন থাকতে পারিনি, কারণ ওই আমার সংসার, আমার প্রথম দায়িত্ব মনে করে আমার ছেলেপেলে মানুষ করা। তার কার্তিক সিং বলে একজন ছিলেন আমাদের অনেক সিনিয়র, উনি মণিপুরি কত্থক দুটাই করাতেন, ওনাকে দিয়ে তারপরে আমি আসি। আমরা সবাই জানি যে নাচে আপনার অবদান কতখানি। আরেকটা বিষয় বোধহয় যে সাংস্কৃতিক একটা আবহ আপনার পরিবার জুড়েই ছিল। আপনার বাবা রাতে হারমোনিয়াম বাজাতেন। বাবা তুমি অনেক কিছু জানো দেখি। সেখানে আপনার অংশগ্রহণ থাকতো এবং আপনাদের অনেকেরই। আমি বলছি সত্যি, এটা একদম আমি মিস করে গেছি। আমার আব্বা অভিনয় করতেন, নানা রকম বাদ্যযন্ত্র বাজাতে পারতেন, বাঁশি, তবলা, হারমোনিয়াম সব। তো চাঁদনি রাত হলে আব্বা উঠানে পাঁচি বিছিয়ে উনি বাজাতেন। আর আমার বড় বোন ডেইজি আহমেদ, বুলবুল আহমেদের স্ত্রী, ও মূলত নাটক আর গানটাই বেশি করে। তো ছোটোবেলায় নাচতো, মানে আব্বা বলছে নাচো, আব্বা বাজিয়ে যাচ্ছেন, আব্বা থামছেন না, আমিও থামছি না। ও কিছুক্ষণ নাচার পরে বাস টায়ার্ড হয়ে যেত, আর নাচতে পারতো না। তো ওইটা একটা আমাদের খুব প্রেরণা জুগিয়েছে আব্বার। এটা আমাদের বাড়িটা একটা ওইরকম পরিমণ্ডল ছিল, নানা পলিটিক্স করতেন। একে ফজল হক যে শেরে বাংলা উনি আসতেন, নান্না মিয়া আজিল হক চৌধুরী আসতেন, অনেকে আসা যাওয়া ছিল। এবং আমাদের ওই সময় যত সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, যে কোনো কিছু একটা হতো, ওই আমাদের বাড়িতে রিহার্সাল। লতিফ ভাই, লুৎফু ভাই, সুদিনদা, সৌরভ ভাই, সবাই ও বাসায় এখানে রিহার্সাল হতো। আমরা নাচের রিহার্সাল করতাম, নাটকের রিহার্সাল হতো, আমার মামিও নাটক করতেন। সব কিছু মিলে আমাদের ওই ছোটোবেলার থেকে আমরা ওরকম একটা, একদিকে রাজনীতি, একদিকে সাংস্কৃতিক, সমস্ত ওগুলো আমাদের মিশেলে আসলে মিশেলে। আমাদের আয়োজনে যেহেতু বন্ধুদের নিয়ে কথা বলি, আমি একটু ভিন্ন রকম একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই। ডেফিনেটলি আপনি অনেক লাকি, এরকম চমৎকার পরিবার, এরকম সব গুণী শ্রদ্ধেয় মানুষজনকে খুব কাছ থেকে দেখতে পাওয়া। এবং আপনি তো ছোটবেলা থেকেই দেখেছেন যে আপনার বাবা কিংবা আপনার সেই মানুষগুলোর সাথে তাদের এক ধরনের বন্ধুত্ব। সেই সময়ের আপনার দেখা সেই মানুষগুলোর বন্ধুত্ব আপনার চোখে কেমন ছিল? সেটা কি খুবই খুবই আন্তরিক ছিল। আমি তোমার কথাতে মনে হলো আমার, প্রতিদিন সকালবেলায় আমাদের শেরে বাংলা উনি আসতেন, এসে গেটের কাছে, খান সাহেব হাঁটতে যাবেন না? আমার নানা খান সাহেব, আলী আহমদ খান,
হ্যাঁ, হাঁটতে যাবেন না উনি, তারপরে যে ইত্তেফাকের তোফাজ্জল হোসেন মানিক মিয়া উনি, আজিজুল হক টান্না মিয়া, এনারা আরেকজন হামিদুল হক চৌধুরী, এনারা সব একসাথে সব হাঁটতে যেতেন। ওইটা দেখছি। আর আমার নানি আর বেগম সুফিয়া কামাল ওনারা বন্ধু ছিলেন, ওনাদের একটা মহিলা সমিতি ছিল ওনাদের বন্ধুত্ব দেখেছি, অকৃত্রিম মানে বন্ধুত্ব। তারপরে তো আমাদের বন্ধুত্ব, আমিও আমার সৌভাগ্য যে আমার বন্ধুরা যেমন বেগম সুফিয়া কামালের মেয়ে যে সুলতানা কামাল, আমরা ওকে লুলু বলে তো চিনবে না, লুলু আমার বন্ধু। তারপর আজিল হক নান্না মিয়া, পারভিন। নাচের কথা যেহেতু হলো, আমি একটু নাচের সূত্র ধরে শুরুর দিকে যাদের হাত ধরে নাচ না যে কোনো সাংস্কৃতিক শিক্ষায় যখন গুরুমুখী শিক্ষায়িত, অবশ্যই তো এই যে শিক্ষকদের সাথে একজন শিক্ষার্থীর বা এই একেবারে পুঁথিগত বিদ্যার বাইরে যে প্রতিভাগত বিদ্যা শুরু, সেইখানে শিক্ষকদের সাথে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হয় কিনা বা হওয়াটা কতটা না, জরুরি? তখন তো আমরা বরং ভয় পেতাম শিক্ষককে, কারণ এখন অনেক বন্ধুত্বপূর্ণ। হ্যাঁ, তখন একটু ছিল। আমি বুলবুল একাডেমি যাওয়ার পরে মান্না ভাইয়ের সাথে আমার গুরু ছিলেন রাম সিং বাবু, এনাদের সাথে মোটামুটি তখন তো বড় হয়ে গেছি, সম্পর্ক ভালো ছিল একটু। কিন্তু ছোটোবেলাটায় তো খুব স্নেহ পেতাম অবশ্য। আমি এত ছোট ছিলাম যে আমাকে একসময় মঞ্চে দেখা যায়নি, একটা ডাইনিং টেবিল দিয়ে আমাকে তুলে দেওয়া হয়েছিল, এত ছোট ছিলাম। তারপরে যখন আমি অনুষ্ঠান করতে করতে ঘুমিয়ে যেতাম, লম্বা অনুষ্ঠান হতো তো, তখন আমাকে এক গ্লাস দুধ খাইয়ে উইংসের পাশে বিছানা করে শুয়ে দেওয়া হতো। ওই সময় আবার মুখটা দেখিয়ে দেওয়া হতো সবাই। অনুষ্ঠান শেষে আবার মুখটা দেখিয়ে দিত। হ্যাঁ, ঠিকই। পরবর্তীতে আমার বন্ধুত্ব হয়েছে আমার গুরুদের সাথে, এবং এখন তো আমরা খুবই ফ্রেন্ডলি। আমার ছাত্রছাত্রীদের সাথে, সবার সাথে যেমন শ্রদ্ধা করে ওরা, তেমন ভালোবাসে, বন্ধুত্বটা তখন কাজটা বোধহয় আরো সহজ হয়ে যায়। অবশ্যই। আচ্ছা, আজ কি কথা বলতে এসে সেই ছোটবেলার আর কোনো বন্ধুর কথা মনে পড়ছে যাদের সাথে? আচ্ছা, আমি যেটা বলছিলাম যে তারাবাগের কথা বলছিলাম, এই যে অভয়দাস লেনে তারাবাগে আমার বন্ধু ছিল আইভি নার্গিস। ওনার নানি ছিলেন, ওনাকে আমার মোটকি নানি বলতাম। অনেক বড় ছিলেন নানি আমার কান ফুরিয়ে দিতেন। হ্যাঁ, কান ফুরিয়ে করতেন। সেটা মনে আছে। তারাবাগে অনেক স্মৃতি, যত ফুল, যত ফল, যত কিছু, ওখান থেকে খেলাধুলা, সালাউদ্দিন, মুন্না, আর তখন আমরা ছেলে মেয়ে সব একসাথে খেলতাম, মুকুল ফোস করতাম, চাঁদের হাট করতাম। আর আমাদের নসুদা বলে একজন ছিলেন, উনি চাঁদের হাটের আমাদের মূল যে মানুষ, তিনি আমাদের তখন মনে আছে আমাকে এরকম দোলনাতে ধাক্কা দিয়ে একদম ওখান থেকে পাতাটা ছিঁড়ে নিয়ে আসতে পারে আম গাছে, ওটা করতো। সেদিন ওই পাড়া দিয়ে যাচ্ছিলাম, তো আমি দেখাচ্ছিলাম, দেখো এখানে আমরা খেলতাম। মাঝে মাঝে মনে হয় যে গিয়ে বাড়িগুলি ঢুকে দেখি কে আছে না আছে। এখন তো কেউ নেই, সব চলেও গেছে। খুব মনে পড়ে দিনগুলো। ওই পাড়াতে এখন ইদানিং যাচ্ছি, আমাদের কলেজ, সেটেলমেন্টস কলেজ, ওখানে আমরা অ্যালামনাই যারা আছি আগের, আমাদের কলেজের বন্ধুদের কথাগুলো শুনবো আর মনে পড়ার দিনগুলোর কথাগুলো শুনবো। আমরা সামনে একটু কোথাও গিয়ে বসি, তারপর বন্ধু তোমারই খোঁজে, আপনাকে একটা কথা বলতে চাই। বলো। ন্যাচারালি যারা আমাদের অতিথি হয়ে আসেন তাদেরকে নিয়ে একেবারে এই প্রকৃতির মাঝখানে আসবার পিছনে একটা উদ্দেশ্য আমাদের থাকে। উদ্দেশ্য? কারণ আমরা বিশ্বাস করি যে বন্ধুত্ব হচ্ছে আসলে প্রকৃতির মতো একদম নিখাদ, নির্মল। অবশ্যই। এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মানে প্রকৃতিতে ভীষণ টানে আমাকে। আমি ছোটোবেলাতেই ঘুরে ঘুরে বেড়াতাম, ফুল কুড়াতাম, প্রকৃতির মাঝে যেতাম। আর যেতাম তারাবাগের কথা বললাম, ওখানে এইরকম ভীষণ সুন্দর গাছপালা, পুকুর টুকুর সব। আচ্ছা, আর তারাবাগের কথা বলছিলেন, আপনার অনেক বন্ধুদের কথাও শুনলাম। আমি একটু সরাসরি স্কুলের যারা বন্ধু থাকেন তাদের সাথে স্কুলে একটা দারুণ সময় কাটে, সেই স্কুলের বন্ধুদের কথা শুনতে চাই। এবং সেই সময়গুলোতে কি করতেন স্কুলে? স্কুলে তো ব্লু বার্ড করতাম, গাছ গার্ড করতাম, আমরা খেলতাম। আমরা ক্রিকেটও খেলতাম আমার স্কুলে। হ্যাঁ, আমরা ক্রিকেট খেলতাম। আপনি কি ব্যাটিং করতেন না বোলিং? আমি ব্যাটিং করতাম। কতটুকু পারতাম যাই না, কিন্তু খেলতাম। ছিল আমাদের স্কুলে সব ছিল। আর এখন তো ছোট ছোট ফ্ল্যাটের মধ্যে স্কুল, মাঠে না গেলে, না খেললে বাচ্চারা কি করে বড় হবে, মনটা বড় হবে। তো ওটা ছিল আমার পিয়ারি, সুলতানা, বুলবুল, বিজু, মুক্তা, অনেক 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 বন্ধু। এখন রিনা, অনেক, ডালিয়া, মিনুফার, অনেকে। তো আমরা একসাথে নাচ গান, তারপরে আমাদের স্কুল তখন মিউজিক ক্লাস ছিল, গান শেখানো হতো। আর যখন ডাক পড়তো, যে ক্লাস শেষে ডাকতো যে রোজিকে ডাকছে, নাচে আপা ডাকছেন, কিংবা আমাদের গান শেখাতেন বকুল আপা বলে একজন, কানিস ফাতেমা।
তারপরে ডালিয়াকে ডাকতো, তখন ক্লাস 8 পড়াতে মানে একটু মনক্ষুণ্ণ অসন্তুষ্ট হতেন আমাদের পরে, কিন্তু যেতেই হবে। আপনাদের একটা ভালো লাগা কাজ করতো না? অবশ্যই ভীষণ, হ্যাঁ খুব। ওর জন্য সবাই স্কুলে এমন কেউ ছিল না চিনতো না, যেহেতু নাচ করতাম আমরা, সবাই আমাদের চিনতো। স্কুলের কথা শুনলাম, স্কুল থেকে একটু কলেজের সময় যেতে চাই, এবং কলেজের সময়ে আবার নতুন করে কিছু বন্ধুত্ব পেলেন। আছে সেটা, কিন্তু আমার মনে হয় না এই কলেজ ইউনিভার্সিটির বন্ধুদের চাইতে স্কুলের বন্ধুদের স্মৃতি। এবং সেদিন অনেক দিন পরে রোকেয়া হলে একটা অনুষ্ঠানে গেছিলাম, ওই যে 9 ডিসেম্বর রোকেয়া সাখাওয়াতের যে জন্মদিনে। সেখানে হঠাৎ একটা বন্ধু, সে একদম তার গেট আপ কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো ওকে আমি একবার দেখে বললাম বিলকিস না, হ্যাঁ অবাক হয়ে গেলাম। কিন্তু এখন ইউনিভার্সিটি কলেজে বন্ধুদের মনে করতে একটু সময় লাগে, ওইটা ওই স্মৃতিটা খুব বেশি প্রখর। আর কলেজে ছিল শাহিন ছিল, ডালিয়া তো ছিলই, পেয়ারি ছিল, সুলতানা ছিল, ঝর্ণা বলে একজন নতুন বন্ধু পেয়েছিলাম ওখানে, পরে আত্মীয়তা ছিল ওর সাথে এরকম। তারপরে চুমকু ছিল, আত্মীয় এবং বন্ধু। আচ্ছা, সংসার জীবনে আসলে কি বন্ধুত্বে দূরত্ব তৈরি হয়, এরকমটা হয় কি? একটু হয়, কিন্তু তারপরে আমার বেলায় হতো না, কারণ আমার বিয়েটা আগে হয়েছিল। তারপর আমার বন্ধুরা কেউ হয়তো পড়ছে, আমার ইন্টারমিডিয়েট সময় বিয়ে হলো, তখন ওরা আমার 1 বছর গ্যাপ গেল, ওরা তখন পড়ছে, তারপরে আস্তে আস্তে চাকরি বাকরিও করছে মাস্টার্স করে টুরে, কিন্তু ওরা আসতো আমার বাড়িতে। পরে অবশ্য আমি লেখাপড়া করেছি, আমি বাদ দিইনি, আমি গ্র্যাজুয়েশন করলাম, মাস্টার্স করলাম, বিয়ের পরে করলাম। ওরা আমার একটু পিছিয়ে গেল, সংসারটা দেরিতে করলো, আমি সংসার পড়াশোনা দুটো একসাথে করলাম আর কি। চমৎকার। আমরা সেই বিশ্ববিদ্যালয়ের গল্পগুলো শুনবো, তবে একটু সামনে গিয়ে। বিশ্ববিদ্যালয়ের জীবনের কথা বা সেই বিশ্ববিদ্যালয়ের জীবনের গল্প, বন্ধুত্বের গল্পই শুনবো। একইভাবে আমি জানতে চাই যে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের কথা কি মনে আছে? প্রথম দিন আমার সবচেয়ে মজার কথা কি, আমি বিয়ের পরে তো পড়াশোনা, বাচ্চা নিয়ে বিয়ে পাশ করলাম, তো আর কি পড়া কি লাগে, আর পড়বো না। তো আমার কর্তা, আমার হাসান সাহেব, আমার মার্কশিট নিয়ে গিয়ে আমাকে, তো খুব সহজ ছিল, পরীক্ষা কোনো ব্যাপারই ছিল না, দিয়ে আমাকে ভর্তি করে দিয়ে আসলেন। এখন একটু জানতে চাই যে এই যে সময়কালের কথা আপনি বলছিলেন, সেই সময়ে নতুন কোনো বন্ধু আপনার জীবনে এসেছিল কিনা, তাদের সাথে আবার নতুন করে বন্ধুত্ব তৈরি হয়েছিল কিনা? হ্যাঁ, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখন আমার নতুন অচেনা প্রায় বেশিরভাগ, কেন আমি তো একটা গ্যাপ গেল আমার, সেই জন্য গিয়ে আমার সাথে যারা তারা পাশ করে বেরিয়ে গেছে। তো ওই সময়টাতে আমি তো অনেক নতুন বন্ধু পেয়েছি, যেমন নুসরাত আছে, হাসিনা আছে, আচ্ছা এখনও আমার সাথে যোগাযোগ আছে, রিনা, ফরাত, এই যে আমাদের কমরেড ফরাত ছিলেন, তার স্ত্রী রিনা রাশিদা, এরকম আরও বন্ধুরা আমার হয়েছে। একটা ব্যাপার, রোকেয়া হলে আমি অ্যাটাচ ছিলাম, সবচেয়ে ওই কথাটা বলা হয়, রোকেয়া হলে যে সাংস্কৃতিক সম্পাদক ছিলাম আমি, তো ওখানে সাবিনা ছিল আমার এগেনস্টে, ও ছাত্র লীগ থেকে দাঁড়িয়েছিলাম, আমি ছাত্র ইউনিয়ন থেকে দাঁড়িয়েছিলাম। তো সাবিনাকে আমি 200 ভোটে হারিয়েছিলাম। সাবিনা তো ভীষণ পপুলার, এত ভালো, কিন্তু সশরীরে এসে যায়নি কখনো। অনেক গল্প আমরা শুনলাম, এবং বলছিলাম যে ফিলোসফির কথা শুনতে সেই রিলেটেড একটা প্রশ্ন আমি আপনার কাছ থেকে শুনতে চাই, তবে সেই উত্তরটা শুনবো আমরা একটু সামনে গিয়ে কোথাও বসে বাকি কথাগুলো বলি। আপনাকে বলছিলাম যে ফিলোসফি নিয়ে একটা প্রশ্ন আমি করতে চাই। দর্শন তো আসলে অনেক কিছুকে অনেকভাবে দেখে, দর্শন মতে আপনার কাছে যদি জানতে চাই, বন্ধুত্ব মানে কি? দর্শনেই বলো কিংবা নিজের উপলব্ধি থেকে বলো, বন্ধুত্ব মানে নিখাদ একটা এমন একটা সম্পর্ক, নির্মল, যেমন গিভ অ্যান্ড টেক বলে, এখানে কোনো গিভ অ্যান্ড টেক থাকবে না, শুধুই মানে নিজেদের প্রগাঢ় একটা আন্তরিকতার একটা বন্ধন। হ্যাঁ, ওখানে কিছু দেওয়া নিঃস্বার্থভাবে দেওয়া পাওয়া কিছু নেই। বন্ধু হলো বন্ধু, এখানে কিছু তুমি দেবে আমি নিব সেটা কিছু নেই, কিন্তু একদম নির্মল, নিঃস্বার্থ, আন্তরিক একটা সম্পর্ক। চমৎকার। এবং বন্ধুত্বের মাঝখানে অনেক ধরনের চমক থাকে। আপনাকে একটু সামনের দিকে তাকাতে বলবো, একজন মানুষ দাঁড়িয়ে আছেন, দেখুন তো চিনতে পারছেন কিনা। আমার বন্ধু সুলতানা। মনে পড়ে আমরা একদম খাসিয়ে বসে যাই।
হ্যাঁ হ্যাঁ Enjoy the মাটি। মাটির স্পর্শ আমরা তো সাধারণত Right. পাই না। রাইট রাইট আপনাকে স্বাগত আমাদের আয়োজন বন্ধু তোমারই খোঁজে। অনেক ধন্যবাদ। তোমাকে আগে আমি ধন্যবাদ দেই, এই আয়োজনে ধন্যবাদ দিই যে আমার এত দিনের পুরনো স্কুলের বন্ধু, ওর সাথে আমার তুমি মানে যোগাযোগটা করিয়ে দিলে। এবং ধন্যবাদ আসলে তার বেশি পাওয়ার কথাই কারণই যে তিনিও বন্ধুর ডাকে আসলে সাড়া দিয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আপনারা অনেক কাইন্ড। সো হাউ আর ইউ ফিলিং নাও? আই এম ফিলিং গ্রেট। আমি এখানে বসে এসেছি, এখানে এসে ভাবলাম কি মাটিতে বসবো। সো আই ওয়াজ জাস্ট সিটিং হিয়ার এন্ড হোয়াট আ সারপ্রাইজ, অ্যাডভান্স নববর্ষের পেয়ে গেলাম পুরস্কার। মানে মাতৃভূমির জন্মভূমির Yeah, yeah. স্পর্শ, হ্যাঁ। শুরুতে একটু জানতে চাই যে আপনার পাশেই যে মানুষটি বসা একদমই চমৎকার মানুষ এবং ফুলের মতন সৌন্দর্যের অধিকারিণী একজন মানুষ। আমার বন্ধু খুব চমৎকার, খুব নিঃসন্দেহে। ভালো গান গায়। গান শুনবো, গান শুনবো। আমি যেটা জানতে চাই যে সেই সবার পছন্দের মানুষটি আপনার খুব কাছের বন্ধু, ছোটবেলার বন্ধু, কেমন লাগে ভাবতে? I feel very honored sometimes. সত্যি 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 Why এত sometimes? মানে Why না not মানে always? no absolutely মানে when she comes in front of my memory আমি বলি যে আমার সবাইকে বলি, আমি ইনফ্যাক্ট আমি ফোন করে বলেছি ওখানে আমেরিকাতে, আমি যে আমি এখন আমাকে বিরক্ত করুন, আমি সেলিব্রিটির সাথে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, আপনি সেই একেবারে স্কুলের কথা বলছিলেন, আপনাদের প্রথম দিন দুজনের বন্ধুত্ব হওয়াটা কিভাবে ঘটে? কিভাবে বন্ধু, অদ্ভুত না, এটাই ভাবতে পারি না। প্রথমে তো আমি বললাম যেটা যে ইংরেজিতে বলে I was in awe with her, না একদম। তারপরে আস্তে আস্তে বললাম যে না, বাট দেন when I saw her the way she talks, বুঝলাম যে এই মানুষটা অ্যাপ্রোচেবল হবে আর কি ওর সঙ্গে। সো বিকজ ওর যেরকম নেচারের পার্সন না, খুব আমার পক্ষে মুশকিল হয় নাই। দেন আমরা দেখলাম যে আমাদের বাবারাও একই সরকারি কাজ করে, আবার দেখলাম যে আমরা প্রিটি মাচ ক্লোজ নেইবার্স, মানে আমাদের ডিস্টেন্স বাসাটা কত, আমেরিকানতে বলতে হবে যে 3 ব্লকের দূরে। আমাদের বাসাটা রেল লাইনের এই পারে আর ওদের ছিল রেল লাইনের ওই পারে। দুজন দুই পারে থাকলেও বন্ধুত্বের কারণে এক পারেই ছিলেন। হ্যাঁ, স্কুলের বন্ধু, পাড়ার বন্ধু, বা আব্বারা বন্ধু, আব্বারা বন্ধু, আমার বড় ভাই ওর বড় ভাই, ওরা ছিল ক্লাসমেট। সো কাইন্ড অফ এক পরিবারের মতো ছিলাম আমরা। হ্যাঁ, সারাদিন এভরিথিং ফেল ইনটু প্লেস। তো সেই ছোটবেলার থেকে বন্ধুত্ব, ছোটবেলার কোনো স্মৃতি কি মনে পড়ে এখন, যে স্মৃতিগুলো আসলে খুব বেশি আপনাদের ছোটবেলায় ফিরিয়ে নিতে চায়? মনে আছে, আমার খুব মনে পড়ে আমরা যে একসাথে স্কুলের টিফিনটা খেতাম, তুই আমি পিয়ারি পিয়ারি আরো যে আরেকটা জুলি মেয়ে আসলো, সবাই একসাথে খেতাম, ওইটা ভাগ একটা করে খুব খেতাম। হতো। হ্যাঁ। আর আমাদের একটা স্কুলে পুকুর পাড় ছিল, মনে আছে? ববির কথা খুব মনে পড়ে। নুরি বলে আমাদের একটা বন্ধু ছিল, বেশ তখনই মানে ঘর সংসার করা, আমাদের বেশ বড় সড়ো একটা মানুষ, যে ও সব রান্না টান্না করতো। আরেকটা ব্যাপার একটু জানতে চাই আপনার কাছে, আপনি তো দীর্ঘকাল ধরে প্রবাসে আছেন, কিন্তু দুজনের বন্ধুত্বের বিচ্ছেদ, মানে শারীরিক বিচ্ছেদটা যদি বলি, আপনার বন্ধুত্ব তো থেকেই যায়, কিন্তু আপনি দূরে চলে গেলেন, সেই সময়টার কথা মনে আছে? এবং সেই দিনটার কথা স্পেসিফিক, যখন আপনারা বুঝতে পারছেন যে আমরা চাইলেই একজন আরেকজনকে আর দেখতে পাচ্ছি না, চাইলেই ছুটে গিয়ে কথা বলতে পারছি সেটা না। হয়েছিল যখন ওর একদম ম্যাট্রিক পাস করেই ফার্স্ট ইয়ার ওর বিয়ে হলো, সেই দিন আমাদের কান্নাকে দেখে। That was the, you know, ওকে that was- সাজাচ্ছিও, কাঁদছিও, বিচ্ছেদ তো আনন্দ হচ্ছে, বিয়ে বন্ধুদের মধ্যে প্রথম ওর বিয়ে হচ্ছে, আর পাড়ায় তো আর সব দায়িত্ব আবার ছিল। কিন্তু সেই যোগাযোগের বাইরে গিয়ে যদি বলি যে এত দীর্ঘকালের বন্ধুত্ব, জীবনের ব্যস্ততা, আপনার ব্যস্ত হয়ে যাওয়া, আপনার ব্যস্ত হয়ে থাকা, আবার এত বড় একটা দূরত্ব, সেই বিষয়গুলো কি কখনো বন্ধুত্বে কোনো ধরনের না, প্রভাব আমার কি কি মনে রেখেছে? হয় জানেন, আমি আই অ্যাট্রিবিউট দিস এভারলাস্টিং ফ্রেন্ডশিপ আমাদের জামানার ওই যেই কালে আমরা ছিলাম না, অনেক আমাদের বন্ধুত্বটা অনেক ছিল, খুব জেনুইন ছিল। ইট ওয়াজ নট ড্রিভেন বাই টু মাচ অফ এ রিয়ালিটি। আজকাল ধরেন আপনারা ইয়াঙ্গার জেনারেশন যারা আছেন, ইউ লিভ ইন আ গ্লোবাল সোসাইটি অ্যাজ অপোজ টু উই লিভড ইন আ পাড়া, বুঝছেন? আমাদের মানে চমৎকার বলেছেন। সো দ্যাট ইজ হোয়াট আমি তো দেখি, আমার ছেলেপুলেদের দেখি, আজকাল ইয়াঙ্গার জেনারেশন আমি দেখতে পাই। সেই জন্য আমাদের এই যে কয়েকটা যে বন্ধু, আমরা এভরি টাইম, আমি যখন বাসায় দেশে আসি আর যত আমার বয়সের সঙ্গে সঙ্গে আই লাভ টু কাম ব্যাক। আচ্ছা, আর এখন কি করেন? এখন যখন দেখা হয়, একেবারে নিজেরা যখন থাকেন, আমরা উই রেমিনেস যে কি ছিল, কি করতাম, মানে মানে বিদেশি ভাষায় বলে unadulterated love and affection we share with each other. ওকে, আরেকটা বিষয় বোধহয় যদি না শুনি আমাদের অপূর্ণতা রয়ে যাবে।
50 বছরের একজন বন্ধু, যে আমাদের ভীষণ শ্রদ্ধেয়, ভীষণ প্রিয় একজন মানুষ। সেই বন্ধুত্ব নিয়ে আমরা অনুষ্ঠানের সে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নিয়ে কথা শুনতে শুনতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে গেল। আমি সে বন্ধুর নামটা শ্রদ্ধাভরে স্মরণ করি, সৈয়দ হাসান ইমাম। এবং তিনি আমাদের সবার শুধু ভীষণ প্রিয়ই না, একইভাবে তিনিও আমাদের সাংস্কৃতিক একজন পুরোধা ব্যক্তিত্ব, আমাদের শুরুর দিককার আন্দোলনের সারথি, আপনার জীবনসাথী, এবং আমি যদি ভুল না করি আপনার এই জীবনের সবচেয়ে বড় বন্ধু। একদম একদম, মানে আমি আগে বলেছি যে আমার ইন্টারমিডিয়েট পরে বিয়ে হয়েছে, ওর বিয়ের পরে আমার বিয়ে হয়েছে। তো ওই তখন থেকে উনি মাঝে মাঝে বলেন, দুষ্ট করে বলেন যে তোমাকে তো অর্ধেকের বেশি মানুষ সামনেই করেছি। আমার শাশুড়ি অনেক কাজ জানতাম না, বাপের বাড়িতে অনেক কাজ জানতাম না, মার কাছ থেকে শিখেছি। এবার আমি একটা কথা সবসময় বলি যে আমার মতো শাশুড়ি যেন সব মেয়েরা পায়, মানে এত লিবারেল, এত। আমি টেলিভিশন যেতাম, 2 বাচ্চা নিয়ে মা বসে পাহারা দিতেন, বাচ্চা দেখতেন, আমি ভীষণ রকম। আর স্বামীও সেই রকম। আমি আজকে যতটুকু এসছি, আমার একদিন বলছে তুমি চলে যাও, রাশিয়া চলে যাও, 6 মাসের কোর্স করে আসো, আমি বাচ্চা দেখবো, কোরিওগ্রাফি কোর্স করে আসো, এই টাইপের। যে কোনো কাজে কোনো দিন মানে কোনো বাধা নাই। এবং আমি বলবো যে আমি মানে পরিপূর্ণ, আমার সার্থক আমার জীবনে, আমার জীবনসাথী পেয়ে। চমৎকার। এবং এই পরিপূর্ণতা নিয়েই আমরা অনুষ্ঠানটি এখানে শেষ করতে চাই। দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, আমরা পেয়েছি আপনাকে এখানে। আমার কাছে মনে হয় যে বন্ধুর জন্য আমরা একটা গান শুনতে পারি। আপনি এর আগে আমি আমার গান গাওয়ার আগে বলি যে তোমাকে, তুমি ইভান সুন্দর উপস্থাপনা করছো, NTV আমাদের আজকে দেখার জন্য, এবং আমার বন্ধুকে আমার কাছে নতুন করে আবার আমরা আজকে দেখা হলো অনেকদিন পরে। অনেক 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 আমি আই এম ভেরি অনার্ড অ্যান্ড প্রিভিলেজ মনে করছি যে তুমি এবল টু কাম অ্যান্ড শি অনার্ড মি বাই গেটিং মি টুডে। অ্যাবসলিউটলি, অসংখ্য ধন্যবাদ। আমরা গান শুনবো, আমি একটুখানি বিদায় নিয়ে এসে আপনাদের গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাই। প্রিয় দর্শক, বন্ধুত্ব মানে সম্ভাবনা, বন্ধুত্ব মানে হাসি, উচ্ছলতা, বন্ধুত্ব মানে আনন্দ, বন্ধুত্ব মানে ক্লান্ত হয়ে গেলে কারো প্রতি নির্ভর হয়ে থাকা, কারো প্রতি ভরসা করতে পারা। এমন বন্ধুদের নিয়ে, বন্ধুদের সাথে ভালো থাকুন। একটি সপ্তাহের অপেক্ষার পরে আগামী সপ্তাহে আবারও প্রিয় কোনো মানুষের রঙিন বন্ধুত্বের গল্প নিয়ে আপনার প্রিয় চ্যানেল NTVর পর্দায় হাজির হব। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকুন। আমরা গানটা শুনি। তোমার করে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার করে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ী আঁচল পাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে, বাক্সে বন্ধু